উচ্চ মাধ্যমিক 2026 রেজাল্ট পরবর্তী সময়ে নাম্বার বাড়ানোর জন্য পিপিএস বা পিপিআর করে তুমি ভুল করবে না তো? তোমার এই আবেদন করাটা কি আদৌ ঠিক? কতটা যুক্তিযুক্ত? কেন করবে? আর করাটা কি ঠিক না ভুল? যদি আবেদন করাটা ভুল হয় তাহলে তো তোমার করার কোনো মানেই হয় না। তাই পিপিএস বা পিপিআর করার আগে অবশ্যই জেনে নাও, যদি তুমি এখনো এই আবেদন না করে থাকো। উচ্চ মাধ্যমিক 2026-এর চূড়ান্ত ফলাফল এসে গেছে। এরপরে এই যে রেজাল্ট তোমাদের প্রকাশ হয়েছে, সেই অনুযায়ী কেউ কেউ অনেক উন্মাদনার মধ্যে রয়েছে, কারণ নাম্বারটা আশানুরূপ হয়েছে বা তার থেকেও ভালো হয়েছে, অনেক ভালো রেজাল্ট হয়েছে বলেই এখন সেটা নিয়ে একটা সেলিব্রেশন মুডে রয়েছে। আবার কারোর কারোর ক্ষেত্রে কি হয়েছে, সেখানে নাম্বারটা আশানুরূপ একেবারেই হয়নি, বরং আশার তুলনায় নাম্বারটা খারাপ হয়ে গেছে। তার জন্য আনন্দের ঘনঘটা তো দূর, সেখানে রয়েছে বিষাদের ছায়া। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি জেনে গেছো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে, যেখানে একটা সিস্টেমের কথা বলা হয়েছে। সেখানে একটা আবেদন করে তুমি তোমার এই খাতাটায় যদি নাম্বারে অসন্তুষ্ট থাকো, তাহলে সেটা বাড়ানোর সুযোগ তোমার জন্য থাকবে ওই আবেদনের মাধ্যমে। তবে আবেদনটা যেন সঠিক হয় এবং আবেদনের যেন নির্দিষ্ট ভিত্তি থাকে। তার জন্য যে আবেদন পদ্ধতি, সেটাকে দুটো ভাগে বলা হচ্ছে। একটা হচ্ছে স্ক্রুটিনি আর একটা রিভিউ। স্ক্রুটিনি যেটা, সেটাকেই বলা হচ্ছে পিপিএস, আর রিভিউটাই হচ্ছে পিপিআর। এটা সম্পর্কে মোটামুটি কম বেশি তোমরা জেনে গেছো। এইবার এই আবেদন সেটা দুরকম রয়েছে, সেটা সম্পর্কেও জেনে গেছো তোমরা, নর্মাল আবেদন আর তৎকাল আবেদন। তো এই আবেদন যদি তোমার করা হয়ে গিয়ে থাকে, তাহলে এই উপস্থাপনাটা কিন্তু তোমার জন্য কার্যকরী নয়, কারণ অলরেডি তুমি আবেদন করে ফেলেছো। তাহলে তুমি ভিডিওটা স্কিপ করে যেতে পারো, অযথা সময় নষ্ট করতে হবে না। যদি তোমার এখনো আবেদন না করা হয়, আর যদি তুমি ভাবনা চিন্তার মধ্যে রাখো যে তুমি আবেদনটা করবে, তাহলে বলবো তোমার জন্য কিন্তু অবশ্যই এই উপস্থাপনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আবেদনের আগে তুমি আগে জেনে নাও বিষয়টা কি, তুমি কি আবেদন করবে নাকি করবে না, করলে তোমার কতখানি উপকারে আসবে, বা না করলে তুমি কি ভুল করে ফেলবে নাকি করে ভুল করবে, সমস্তটাই জেনে নাও। প্রথমেই বলি, এই যে পিপিএস এটা কি আর পিপিআর এটা কি, এটা আগে ভালো করে বুঝতে হবে। না, ফুল ফর্মের কথা বলছি না, এই যে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা পোস্ট পাবলিকেশন রিভিউ, এটার কথা বলছি না। মানে পিপিএসটায় আসলে করা কি হয় আর পিপিআরটায় আসলে কি করা হয়, সেটা তোমাকে বুঝে নিতে হবে। দেখো, পিপিএস মানে স্ক্রুটিনি। এখানে যা যা করা হয় বিষয়গুলো, সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা অ্যান্সার স্ক্রিপ্টের প্রত্যেক দাগ নম্বরে আদৌ নম্বর পড়েছে কিনা, এটা চেক করা হয়। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক দাগ নম্বরের যে মার্কসগুলো দেওয়া হয়েছে, সেইগুলো টোটালটা ঠিক আছে কিনা। তৃতীয় যেটা করা হয়, টোটালটা করে নেওয়ার পর দেখা হয় এই টোটালটা ঠিক হলো নাকি ভুল হলো, সেটা যেমন দেখা হয়, তার সঙ্গে সঙ্গে সেটা যখন মূল লিস্টে তোলা হচ্ছে, সেই তোলার জায়গাটায় ভুল হয়ে যায়নি তো। অর্থাৎ এক কথায় বলতে গেলে হিসাবের ভুল ধরা হয় এই পিপিএস এর মাধ্যমে, আর কিন্তু বিশেষ কিছুই করা হয় না। এবার আসি পিপিআর এর কথায়, যে পিপিআর এ তাহলে কি করা হয়। পিপিআর এর ক্ষেত্রে কিন্তু খাতাটার পুনর্মূল্যায়ন করা হয়। পুনর্মূল্যায়ন মানে কোনো দাগ নম্বরে যদি খাতার নাম্বার না পড়ে থাকে, তাহলে সেই নাম্বারটা দিয়ে দেওয়া হয়। বা মূল্যায়ন করা হয়েছে, তুমি উত্তর যথাযথ লিখেছো, কিন্তু যে পরীক্ষক যিনি খাতা দেখেছেন, হয়তো ওনার মনোমতো না হওয়ার কারণে তোমার কিছুটা নাম্বার ডিডাক্ট করা হয়েছে, কেটে নেওয়া হয়েছে, তাহলে সেখানে নাম্বার বাড়ার সম্ভাবনা থাকবে। নাম্বারটাকে বাড়িয়ে দেওয়া যায়, মানে নাম্বার দেওয়ার জায়গা থাকলে সেটা বাড়িয়ে দেওয়া যায়। এইভাবে পুরো খাতাটাকে কিন্তু নতুন করে আবার চেক করা হয়। পুনর্মূল্যায়ন হয় মানে সেখানে একটা সম্ভাবনা থেকে থাকে এই নাম্বার বেড়ে যাওয়ার। তো এই যে পিপিএস আর পিপিআর করার পরে রেজাল্টে কি পরিবর্তন হয়, পিপিএস এর ক্ষেত্রে দেখা গেছে খুব একটা ভুল ভ্রান্তি সাধারণত ধরা পড়ে না। এই যে বললাম টোটালে ভুল, বা কোনো একটা দাগ নম্বরে নম্বর পড়েনি, বা কিছু ট্যাবুলেশন শিটে নাম্বার তুলতে গিয়ে ভুল, এইগুলো সচরাচর হয় না, খুব রেয়ার হয়ে থাকে। সুতরাং পিপিএস এর ক্ষেত্রে নাম্বার খুব একটা পরিবর্তন হয় না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে পিপিএস এর রেজাল্ট আসে নো চেঞ্জ, মানে রেয়ার কেস হয় চেঞ্জড বলে আসে, সেখানে 1-2 নম্বরের তফাৎ হতে পারে। পিপিআর এর ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে নাম্বার পরিবর্তন হয়, অনেকের ক্ষেত্রেই নাম্বারের পরিবর্তন হয়েছে, এবং কিছু কিছু ব্যতিক্রম এমন ঘটনা ঘটেছে যেখানে নাম্বারটার আমূল পরিবর্তন হয়ে গেছে। হয়তো দেখা যাবে যে নাম্বার পেয়েছিল তার থেকে 20 নম্বরেরও বেশি নম্বর পাচ্ছে, এরকমও কিন্তু দেখা গেছে, মানে পুনর্মূল্যায়নের ক্ষেত্রে। কারণ কি, কারণ
যে পরীক্ষক আগে খাতা দেখেছিলেন তার যেরকম ধ্যান ধারণা ছিল, উত্তরটা যেরকম এক্সপেক্ট করেছিলেন সেই অনুযায়ী তিনি মার্কস দিয়েছেন। কিন্তু পরে যিনি আবার পুনর্মূল্যায়ন করেছেন তিনি দেখেছেন না আরও নম্বরটা দেওয়া দরকার, তো সেই হিসেবে নম্বরটা বেড়ে গেছে। এরকমটা কিন্তু দেখা গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে তুমি কি করবে? তুমি কি পিপিএস করবে নাকি করবে না? পিপিআর করবে নাকি করবে না? কোনটা করা সঠিক? তোমাদেরকে আমি বলে দিয়েছি যে পিপিএস এর কি হয় আর পিপিআর এ কি হয়। এইবার সিদ্ধান্ত তোমার নিজের, অবশ্যই তোমার নিজের সিদ্ধান্তে তোমাকে চলতে হবে। তো পিপিএস এর ক্ষেত্রে কি হয় কি হয় না সেটা যেমন বললাম, পিপিআর এর ক্ষেত্রেও সেটা বললাম যে কি হয় আর কি হয় না। সিদ্ধান্ত যখন তুমি নিজে নেবে, আর একটু তোমাকে সাহায্য করে দিই, সেটা হচ্ছে দেখো তোমাদের এই যে পিপিএস পিপিআর এর জন্য সময়সীমাটা দেওয়া হয়েছে সেটা 15 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। দুটোর জন্যই, নর্মাল তৎকাল দুটোর জন্যই কিন্তু শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। সম্পূর্ণ অনলাইন পদ্ধতি, নিজের গরজে নিজের তাগিদে নিজেকে করতে হবে। এই যে পদ্ধতিটা এটা চলছে কি তৎকালের জন্য 17 তারিখ পর্যন্ত। 17 তারিখ ঠিক 12টার আগে পর্যন্ত এই আবেদন করা যাবে, এটা তোমরা জানো। আর এই তৎকালের রেজাল্টটা আসছে কতদিনে? না যেদিন আবেদন শেষ হচ্ছে তার 8 দিনের মধ্যে। তাহলে আবেদন শেষ হচ্ছে 17 তারিখ, তার 8 দিনের মধ্যেই কিন্তু রেজাল্টটা চলে আসছে। মানে তোমরা ধরে রাখতে পারো 25শে মে বা 26শে মে এরকম সময় আসছে তোমাদের তৎকাল আবেদনের রেজাল্ট। সেটা হতে পারে পিপিএস বা হতে পারে পিপিআর। এইবার এখানে বলে রাখি এই তৎকালের জন্য তুমি যদি আবেদন করো, মানে 8 দিনের মধ্যে যদি রেজাল্ট পেতে চাও, তোমার রেজাল্টের পরিবর্তন যদি ঘটাতে চাও, তাহলে তোমাকে সেখানে কি করতে হবে? এর জন্য একটা মূল্য দিতে হবে, সেটাও তোমরা নিশ্চয়ই জেনে গেছো। সেই মূল্যটা কিন্তু কম নয়, যেহেতু এমার্জেন্সি বেসিসে তুমি খাতাটাকে পেতে চাইছো, আবার নতুন করে চেক করাতে চাইছো, তাই সেক্ষেত্রে অনেকটাই বেশি। পিপিএস এর ক্ষেত্রে 600 টাকা, পিপিআর এর ক্ষেত্রে 800 টাকা, তাহলে অনেকটাই বেশি। কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বেঁধে দিয়েছে দুটোর বেশি সাবজেক্টের পিপিআর করা যাবে না। আরও ক্রাইটেরিয়া আছে, যে দুটো সাবজেক্টে তুমি পিপিআর করবে তার নম্বর বাকি তিনটের থেকে কম হতে হবে, বেশি নম্বর পেয়ে তুমি আবেদন করতে পারবে না। এই সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে। এবার আমি যদি ধরেও নিই যে দুটো সাবজেক্টের নাম্বার কম, তুমি তার পিপিআর করছো, তাহলে দুটোর জন্য পিপিআর এর 800 1600 টাকা কিন্তু খরচ হচ্ছে। বাকি তিনটেতে যদি তুমি পিপিএস করো তাহলে সেখানে হচ্ছে 3 × 1800। তাহলে এই 1800 আর 1600 মানে প্রায় 3400 বা 3500 টাকার মতন খরচ হয়ে যাচ্ছে। এবার তুমি চাইলে সবগুলোর করতে পারো, না চাইলে নাও করতে পারো। যার পিপিএস করবে সেখানে কিন্তু আর পিপিআর করা যাবে না, বা যে সাবজেক্টে পিপিআর করবে সেখানে কিন্তু আর পিপিএস করা যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। তো এখানে অ্যামাউন্টটা তুমি বুঝে নাও, অনেকটাই বেশি। যদি শুধুমাত্র তুমি দুটো সাবজেক্টের পিপিআর করো সেটাও নেহাত কম নয়, আর পিপিএস যদি করো সেটাও কম নয়। দুটোই মিলিয়ে মিশিয়ে যদি করো সেটা তো আবার অনেকটা অ্যামাউন্ট গিয়ে দাঁড়াচ্ছে, সেটা তোমাদেরকে করে দেখিয়ে বললাম যে কতটা হতে চলেছে। তো তোমাকে আগে ভাবতে হবে এটা তুমি ব্যয় করতে পারবে কিনা, তবেই তোমার রেজাল্টের পরিবর্তন হচ্ছে। এটা গেল তৎকালের ক্ষেত্রে। এরপরে যদি নর্মাল ধরি তাহলে তার আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে একদম 28শে মে পর্যন্ত। সেখানে অ্যামাউন্টটা অনেকটাই কম, পিপিএস এর জন্য 150 টাকা আর পিপিআর এর জন্য হচ্ছে 200 টাকা। সেক্ষেত্রে আবেদনের মূল্যটা কম, বাকি পদ্ধতি সব একই, সেই দুটোর জন্যই পিপিআর করা যাবে বা সমস্ত কিছু বাকি একই। এবার তার রেজাল্ট কবে আসবে? ওই যে 28 তারিখ লাস্ট ডেট, তার অন্তত 1 মাস পরে। তাহলে রেজাল্ট আস্তে আস্তে অনেকটা সময় লেগে যাচ্ছে। মানে 28শে মে পর্যন্ত যদি তোমার অ্যাপ্লিকেশন চলে, তার মানে রেজাল্ট আস্তে আস্তে প্রায় ধরে নাও 28শে জুন। আমরা যদি অ্যাপ্রক্স 1 মাস ধরে নিই তাহলে এরকমই দাঁড়াচ্ছে হিসেবটা। এইবার তোমাকে বলে দিই, যেটা তোমাকে বললাম সাহায্য করব, সেই জায়গাটা এবার বোঝো। কলেজ ভর্তি শুরু হয়ে যাচ্ছে আগামী 18ই মে থেকে। ঠিক তৎকাল যেদিন লাস্ট ডেট তার পরের দিন থেকে কিন্তু কলেজ ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। এই আবেদন কতদিন করা যাবে? 1 জুন পর্যন্ত। 18ই মে থেকে 1 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপের সময় অতি অবশ্যই তোমার এই এইচএস এর মার্কশিট সাবমিট করতে হবে। তাহলে তুমি যদি তৎকাল করো তাহলে তার আগেই কিন্তু তুমি রেজাল্টটা পেয়ে যাচ্ছ। মানে আমি যে হিসেব করে তোমাদের বললাম যে তার অনেকটা আগেই পেয়ে যাচ্ছ, 25 তারিখ বা 26 তারিখ নাগাদ পেয়ে যাচ্ছ। মানে 18 তারিখ থেকে যখন তোমার ফর্ম ফিল আপ চলছে তুমি ওই রেজাল্টটা পাওয়ার পরেও আবেদন করতে পারবে, সুযোগ থাকবে, কারণ 1 জুন পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। কিন্তু যারা নর্মাল করবে তাদের জন্য কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তাহলে কি তুমি আবেদন করতে পারবে না? পারবে, অতি অবশ্যই পারবে। তখন
তোমার এই যে মার্কশিটটা এখন আছে, এখন যে মার্কসটা আছে এর বেসিসেই তোমাকে আবেদনটা করতে হবে। তাহলে ওই পিপিএস পিপিআর করে তুমি যে রেজাল্টের মান বাড়াতে চাইছো সেটা কিন্তু পরবর্তীতে মান বাড়বে এবং সেটা অনেক কলেজ পরবর্তীতে গ্রান্ট নাও করতে পারে। মানে তোমার এই পুরনো যেটা দিয়ে তুমি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করছো সেটাই হয়তো থাকলো। তো তৎকাল যারা করবে তারা কিন্তু ফেসিলিটিটা পাবে। সুতরাং তোমাকে এই জায়গায় ভাবতে হবে, দেখতে হবে যে তুমি পিপিএস পিপিআর করবে কি করবে না। এত টাকা খরচা করে তুমি আবেদনটা করবে, তাই সেই জায়গাটায় ভাবতে হবে। এইবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, কারা অবশ্যই পিপিএস পিপিআর এর আবেদন করবে সম্ভব হলে, যদি আর্থিক সমস্যা না থাকে তাহলে অতি অবশ্যই তৎকালে পিপিএস পিপিআর কারা করবেই। যারা অত্যন্তভাবে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী রয়েছে যে না তুমি যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছো, যে মার্কসটা তোমার এসেছে এটা একেবারেই কাম্য নয়, একেবারেই হওয়ার কথা নয়, তুমি অনেকটা নম্বর পেতে পারো সেই রকমই অন্তত লিখে এসেছো, তাহলে অতি অবশ্যই তুমি করো। শুধুমাত্র হতে পারতো হয়তো আরেকটু বাড়তে পারতো এই ভাবনা চিন্তা থেকে নয়, তুমি ড্যাম শিওর যদি থাকো যে হ্যাঁ আমি পাবোই, এর থেকে বেশি নম্বর পাবোই, তাহলে তুমি অতি অবশ্যই করো। আর কারা করবে? যারা দেখছো যে 1-2 নম্বরের জন্য তোমার একটা ডিভিশন আটকে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি অতি অবশ্যই পিপিএস পিপিআরটা করতে পারো। সেক্ষেত্রে নাম্বারটা বেড়ে গেলে তোমার একটা ডিভিশন পরিবর্তন হয়ে যাওয়া মানে সেকেন্ড ডিভিশন হয়তো ছিল, তুমি ফার্স্ট ডিভিশনে চলে যাচ্ছ, ওই 1-2 নম্বরের তফাতে এরকম হয়েছিল, তাহলে ফার্স্ট ডিভিশনে চলে গেলে পরবর্তীতে তোমার জন্য স্কলারশিপের সুযোগ থাকবে, তাহলে সেটা তোমার জন্য কিন্তু অত্যন্ত লাভজনক হয়ে যাবে ব্যাপারটা, বা খুব কার্যকরী হবে। তাই অতি অবশ্যই তোমরা করতে পারো। আর কারা করবে? যাদের মেধা তালিকায় স্থান পরিবর্তনের একটা ব্যাপার থাকছে। মানে আমরা মেধা তালিকায় যদি প্রথম 10 দেখি তাহলে সেখানে কি খুব একদম মার্জিন নাম্বারে তো স্থান বদল হয়ে যায়, 1 নম্বর 2 নম্বরের তফাতে সেটা এদিক ওদিক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই তৎকাল পিপিএস বা পিপিআর করা যেতে পারে। তাহলে সেখানে অনেকটাই যখন স্থান পরিবর্তন আবার হয়ে যাবে নাম্বার বেশি পেয়ে গিয়ে, সেটা কিন্তু অনেকটাই মান মর্যাদাও বহন করবে। তাই আমি বলে দিলাম তোমাদেরকে সবটাই, এর পিছনের আসল রহস্য কি, পিপিএস পিপিআর করা উচিত কি উচিত নয়, সবটা আমি আমার মতন করে বললাম, তোমরা তোমাদের মতন করে নিশ্চয়ই বুঝেছো। তো এই পিপিএস পিপিআর করা কি উচিত নাকি উচিত নয়, এই আলোচনা থেকে তুমি একটা নির্যাস তুলে নাও, বুঝে নাও, এবং তোমার মতামত অনুযায়ী কিন্তু আবেদনটা তুমি করতে পারো, না চাইলে নাও করতে পারো। তো এই ছিল উপস্থাপনা। যদি তোমার মনে হয় যে এখান থেকে তুমি অবশ্যই ভালো কিছু জানতে পারলে যেটা তোমার জন্য কার্যকরী হলো, তাহলে লাইক করতে কিন্তু একেবারেই ভুলবে না। শুধু লাইক করলেই চলবে না, তোমার মতো তোমার যে সমস্ত বন্ধুরা ভাবছে পিপিএস পিপিআর করার কথা, এখনো আবেদন করে ওঠেনি, করবে কিনা ভাবছে, দোটানায় রয়েছে, তাহলে তাদের মধ্যেও একটু শেয়ার করে দাও, তারাও নিশ্চয়ই একটা দিশা পাবে। আর ভিডিও চলাকালীন সময় হাই পয়েন্ট এলে দিতে কিন্তু একেবারে ভুলবে না। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও যদি পেতে চাও চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকো, প্রথম যদি এসে থাকো সাবস্ক্রাইব করে নাও, তাহলে তার সঙ্গে সঙ্গে পাশের নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে দেবে, ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যাতে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। এই রকমই নেক্সট উপস্থাপনায় আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে চলে আসছি। তার আগে বলবো প্রত্যেকে সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো।